পাল্টাপাল্টি যুদ্ধে উত্তাল ইসরায়েল ফিলিস্তিন। এবার চূড়ান্তভাবে ভেঙে পড়ল নেতানিয়াহুর দল। প্রতিবারই খোয়াতে হচ্ছে নতুন নতুন সৈন্য। আন্তর্জাতিক মহলেও বিপর্যয়ের মুখোমুখি হচ্ছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের অবনতি একে একে বন্ধ করে দিচ্ছে অস্ত্র সহায়তা। তাই তো এবার মোসাদের সাবেক উপপ্রধানের স্বীকারোক্তি, আমরা ইতোমধ্যেই হামাসের সঙ্গে যুদ্ধে হেরে গেছি এবং বিশ্বে আমাদের মিত্রদেরও হারাতে বসেছি। এরপরে জানাবো একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন, ইরানের চবাহার গোল্ডেন গেট, এশিয়ায় ভারতের শক্তি বিস্তারে আমেরিকা কেন ভয় পাচ্ছে। জানাবো হামাসের সুড়ঙ্গ থেকে 3 জিম্মির মরদেহ উদ্ধার। আরও জানাবো হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় তেলের ট্যাঙ্কারে আগুন। আবারও ইয়েমেনের ঘোষণা, গাজায় কোনো কার্যকর যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত হুতিরা এ পথে চলাচল করা জাহাজগুলোতে হামলা অব্যাহত রাখবে। এবং সবশেষে জানাবো আজকের গুরুত্বপূর্ণ সংবাদ, আমেরিকা তার স্বার্থ বুঝে না পাওয়ায় মাঝপথে নেতানিয়াহুকে ছাড়ার পরিকল্পনা নিয়ে গোপন বৈঠক। তাহলে কি ইউক্রেনের মতোই অবস্থা হতে যাচ্ছে ইসরায়েলের? সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে জানিয়ে দিব বিস্তারিত। গাজা যুদ্ধে ইসরায়েল হেরে যাচ্ছে, মোসাদের সাবেক উপপ্রধানের স্বীকারোক্তি। চলমান গাজা যুদ্ধে ইসরায়েল হেরে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক গোয়েন্দা উপপ্রধান রাম বেন বারাক। তিনি ইসরায়েলি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন। তিনি বলেন, চলমান গাজা যুদ্ধ একদমই নিরর্থক, এর সুস্পষ্ট লক্ষ্যে ঘাটতি রয়েছে, সেজন্য আমরা অর্থনৈতিক পতনের শিকার, আমাদের রাষ্ট্র পতনের মুখে রয়েছে। রাম বেন বারাক বলেন, আমাদের একই এলাকায় বারবার লড়াই করতে হয়, প্রতিবারই খোয়াতে হয় নতুন নতুন সৈন্য। এছাড়া আন্তর্জাতিক মহলেও আমরা বিপর্যয়ের মুখোমুখি হচ্ছি। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি যুদ্ধের সফলতা সম্পর্কে হতাশা প্রকাশ করে বলেন, আমাকে একটা জিনিস দেখান যেটাতে আমরা সফল হয়েছি। এর আগে ইজাক ব্রিক নামের ইসরায়েলি সাবেক এক কমান্ডার বলেছিলেন, ইসরায়েলি হোম ফ্রন্ট কোনো আঞ্চলিক যুদ্ধের জন্য প্রস্তুত নয়, কেননা এই যুদ্ধ গাজায় যুদ্ধের চেয়ে 1000 গুণ কঠিন এবং গুরুতর হবে। এই সাবেক কমান্ডার বর্তমান ইসরায়েলি চিফ অব স্টাফের সমালোচনা করে বলেন, হারজি হালেভি গর্তে পড়েছেন। তিনি অনেক আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণ হারিয়েছেন, নিজের পছন্দের কর্নেল এবং লেফটেন্যান্ট কর্নেল নিয়োগ দিয়ে চলেছেন। একে ইসরায়েলি সেনাবাহিনী প্রতিষ্ঠার পর থেকে সবচেয়ে গুরুতর কেলেঙ্কারি মন্তব্য করেন তিনি। ব্রিক বলেন, আমরা ইতোমধ্যেই হামাসের সঙ্গে যুদ্ধে হেরে গেছি এবং বিশ্বে আমাদের মিত্রদেরও হারাতে বসেছি। ইরানের চবাহার গোল্ডেন গেট, এশিয়ায় ভারতের শক্তি বিস্তারে আমেরিকা কেন ভয় পাচ্ছে। ভারত ইরানের কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষিণের চবাহার বন্দরের উন্নয়ন ও পরিচালনার জন্য একটি 10 বছরের চুক্তি স্বাক্ষর করেছে। নয়াদিল্লি আফগানিস্তান সহ মধ্য এশিয়ার দেশগুলোর সাথে তার বাণিজ্য সম্পর্ক বাড়ানোর এবং ককেশাস অঞ্চল, পশ্চিম এশিয়া এবং পূর্ব ইউরোপের জন্য একটি নতুন বাণিজ্য পথ খোলার পরিকল্পনা করেছে। ভারতীয় নৌ পরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোভা ইরানের চবাহার সমুদ্র বন্দর ব্যবহার ইস্যুতে ইরান ভারত সহযোগিতা সম্পর্কে বলেছেন, এই বন্দর আফগানিস্তান এবং মধ্য এশিয়ার দেশগুলোর সাথে ভারতের সংযোগ স্থাপনকারী একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য ধমনী হিসাবে কাজ করবে। কিন্তু এই চুক্তির ব্যাপারে যুক্তরাষ্ট্র এরই মধ্যে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে। 2003 সালে ইরান ও ভারত প্রথম এই প্রকল্প নিয়ে তাদের মধ্যে আলোচনা শুরু করে, কিন্তু ইরানের সাথে ভারতের সম্পর্কের উন্নয়নের বিরুদ্ধে আমেরিকার চাপের কারণে এক্ষেত্রে সহযোগিতার তেমন অগ্রগতি হয়নি এবং এক পর্যায়ে আলোচনা থেমে যায়। এরপর 2015 সালে পাশ্চাত্যের সাথে ইরানের পরমাণু সমঝোতার অধীনে ওয়াশিংটন নিষেধাজ্ঞাগুলো শিথিল করার পর তেহরান ও নয়াদিল্লি ফের আলোচনা শুরু করে। এখন আসা যাক, ইরানের চবাহার বন্দর কেন এত গুরুত্বপূর্ণ। $60,000 কোটি শিল্পপণ্য রপ্তানির জন্য ভারত তার পশ্চিমের প্রতিবেশী দেশগুলোর সাথে ঘনিষ্ঠভাবে বাণিজ্য সম্পর্ক গড়ে তুলতে চায়। চবাহার বন্দরের মাধ্যমে ভারত প্রথমে ইরানে পণ্য পরিবহন করতে পারে এবং তারপরে রেল বা সড়ক নেটওয়ার্কের মাধ্যমে আফগানিস্তান, উজবেকিস্তান ও কাজাখস্তানের মতো সম্পদ সমৃদ্ধ স্থলবেষ্টিত দেশগুলোতে তার পণ্য পরিবহন করতে পারে। এক ভারতীয় শীর্ষ কর্মকর্তা এই রুট দিয়ে রাশিয়ার পৌঁছানোর কথাও বলেছে। দিল্লির অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের একজন সদস্য কবির তানেজা বলেছেন, ইরানের চবাহার সমুদ্র বন্দর পশ্চিম ও মধ্য এশিয়ায় আরও বিনিয়োগে ভারতের জন্য এক ধরনের সোনালী দরজা। বন্দরটি এখন আন্তর্জাতিক উত্তর দক্ষিণ পরিবহন করিডর প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ। ভারতের
ভারতের লক্ষ্য হচ্ছে ইরানের মাধ্যমে মুম্বাই এবং আজারবাইজানের রাজধানী বাকুসহ মধ্য এশিয়ার রাজধানীগুলোর মতো সস্তা বাজারের সাথে ভারতের অর্থনীতিকে সংযুক্ত করা। নয়াদিল্লি পারমাণবিক পরীক্ষা চালানোর পর মার্কিন যুক্তরাষ্ট্র অতীতে 1974 এবং এরপর 1994 সালে দুইবার ভারতের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। কিন্তু সিনাই যুদ্ধের অবসানের পর থেকে আমেরিকা ভারতকে নিজের দিকে টেনে নিতে সক্ষম হয়েছে। যদিও ভারত জাতিসংঘ কর্তৃক অনুমোদিত না হওয়া পর্যন্ত কোনো নিষেধাজ্ঞাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় না, তবে বেশিরভাগ ক্ষেত্রেই তাকে মার্কিন চাপের কাছে মাথা নত করতে হয়েছে। এবার জানা যাক ভারতের উন্নতিতে আমেরিকার কি শঙ্কা রয়েছে। ভারত বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটি দেশ। বিপুল জনসংখ্যা অধ্যুষিত ভারত চীনের মতোই মার্কিন যুক্তরাষ্ট্র ও পাশ্চাত্য থেকে নিজেকে দূরে সরিয়ে বড় বৈশ্বিক নেতৃত্বে যাওয়ার ক্ষমতা রাখে। এটি এমন একটি বিষয় যা কেউ কেউ আমেরিকার জন্য অত্যন্ত ভীতিকর বলে মনে করেন। তাই স্বাভাবিকভাবেই তারা বিশ্বে ভারতের প্রভাব ঠেকানোর জন্য যে কোনো কৌশল অবলম্বন করবে। ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইতিমধ্যেই ভারতও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভারতের দীর্ঘমেয়াদী প্রস্তাব বিস্তারের প্রচেষ্টা ব্যাহত হয়েছে। মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকি এড়াতে ইরানের তেলের ক্রয় থেকে বিরত থাকায় ভারত তার চীনা প্রতিদ্বন্দ্বীর মোকাবেলায় ঝুঁকির মধ্যে পড়ে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র চাবাহার বন্দর নিয়ে নোংরা খেলায় অবতীর্ণ হওয়ার চেষ্টা করছে, কিন্তু কিছু বিশ্লেষক বলছেন যুক্তরাষ্ট্রের হুমকি মোকাবেলা করে ভারত এগিয়ে গেলে তা দেশটির বিরাট সম্ভাবনার দ্বার খুলে দেবে। মধ্য এশিয়ায় আমেরিকার এখন দুটি বড় প্রতিদ্বন্দ্বী রয়েছে, অর্থাৎ রাশিয়া ও চীন। তাই এই অঞ্চলে ভারতের সাথে প্রতিদ্বন্দ্বিতা করা আমেরিকার জন্য সুখকর হবে না। ভারতীয় বিশ্লেষক তানজা বলেছেন চাবাহার আরও গুরুত্বপূর্ণ এবং নয়াদিল্লি এই প্রকল্পকে দীর্ঘমেয়াদে বাঁচিয়ে রাখতে কাজ করতে ইচ্ছুক। হামাসের সুড়ঙ্গ থেকে 3 জিম্মির মরদেহ উদ্ধার। ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলের জাবালিয়া থেকে 3 জিম্মির মরদেহ উদ্ধার করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। হামাসের একটি সুড়ঙ্গে অভিযান চালিয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম। শনিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে উদ্ধারকৃতরা হলেন শানিলোক, অমিত বুশকিলা এবং ইজহাক গেলে রেন্তার। এই 3 জনকে গত 7 অক্টোবর নোভা মিউজিক ফেস্টিভ্যালে হত্যা করা হয়েছিল বলে মনে করা হচ্ছে। পরে তাদের মরদেহ গাজায় নিয়ে যাওয়া হয়। ইসরায়েলের বিবৃতিতে বলা হয়েছে, 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে তাদের দক্ষিণ ইসরায়েলে নোভা উৎসবে হত্যা করা হয়েছিল। 7 অক্টোবর ওই উৎসবে যোগ দেওয়া 360 জনের বেশি মানুষ হামাসের হামলায় নিহত হন। ইসরায়েলে হামাসের ওই হামলায় প্রায় 1200 মানুষ নিহত হন। এছাড়া দেশটি থেকে 252 জনকে জিম্মি করে গাজায় নিয়ে যান হামাস সদস্যরা। তাদের মধ্যে 105 জনকে গত নভেম্বরে 7 দিনের যুদ্ধবিরতির সময় মুক্তি দেওয়া হয়েছিল। এদিকে জিম্মিদের মরদেহ উদ্ধারের পর প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, প্রতিরক্ষা বাহিনীর 3 জন জিম্মির মরদেহ উদ্ধারের খবরে আমি মর্মাহত। আমার স্ত্রী সারা এবং আমি তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমরা আমাদের সব জিম্মিকে ফেরাবো, জীবিত অথবা মৃত। আমি আমাদের সাহসী সেনাদের ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের ছেলে ও মেয়েদের বাড়িতে ফিরিয়ে এনেছে। এদিকে হামাসের হাতে এখনো প্রায় 125 জন জিম্মি রয়েছেন, তবে তাদের মধ্যে কতজন জীবিত আছেন তা নিশ্চিত নয়। এই জিম্মিদের দেশে ফেরাতে ইসরায়েলে নিয়মিত বিক্ষোভ করছেন দেশটির নাগরিকেরা। এদিকে গাজা উপত্যকার প্রায় সব জায়গায় ইসরায়েলের বর্বর সেনাদের বিরুদ্ধে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের যোদ্ধাদের তুমুল লড়াই চলছে। মিশরের সীমান্তবর্তী প্রচণ্ড ঘনবসতিপূর্ণ রাফা শহরে ইসরায়েল স্থল আগ্রাসন জোরদারের প্রতিশ্রুতি ব্যক্ত করার পর গাজা জুড়ে সংঘর্ষ মারাত্মক আকার ধারণ করেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার রাতভর জাবালিয়া শরণার্থী শিবিরের চারপাশে ভয়াবহ লড়াই হয়েছে। এ সময় ইসরায়েলি বাহিনী হেলিকপ্টার থেকে ব্যাপকভাবে হামলা চালায়। এর পাশাপাশি ইসরায়েলি গোয়েন্দা বাহিনী কামাল আদওয়ান হাসপাতালের কাছে কয়েকটি বাড়িতে গোলাবর্ষণ করে। ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইয়োফ গ্যালান্ট বলেছেন, মিশর সীমান্তবর্তী রাফা শহরে বাড়তি সেনা পাঠানো হচ্ছে এবং তারা সেখানে আগ্রাসন জোরদার করবে। তবে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে গাজায় হামাসের সঙ্গী হয়েছে ইসলামিক জিহাদের কমান্ডোরা। সে সঙ্গে আরও খেপেছে লেবানন ভিত্তিক সামরিক গোষ্ঠী হিজবুল্লাহ। ফিলিস্তিনি ভাই বোনদের অধিকার প্রতিষ্ঠা ইসরায়েলকে গাজা ছাড়া করতে প্রতিদিনই ভয়ঙ্কর সব হামলা চালাচ্ছে হাসান নাসরুল্লাহ শিষ্যরা। এরই প্রেক্ষিতে ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে ফিলিস্তিনিরা লড়াই চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছে দেশটির সশস্ত্র গোষ্ঠী হামাস। হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় তেলের ট্যাঙ্কারে আগুন। লোহিত সাগরে পানামার পতাকাবাহী একটি অপরিশোধিত তেলের ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। ইয়েমেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত শহর মোখার উপকূলবর্তী কৌশলগত বাবাল মান্দাব প্রণালীতে এই হামলা চালানো হয়। মেরিটাইম সিকিউরিটি ফার্ম এমব্রেজ শনিবার জানিয়েছে, একটি রেডিও যোগাযোগ ইঙ্গিত দেয় যে জাহাজটিতে একটি ক্ষেপণাস্ত্র আঘাত করেছিল এবং জাহাজটিতে আগুন লেগেছিল। তবে এটি যোগাযোগের বিশদ বিবরণ দেয়নি খবর রয়টার্সের। আম্বেরে আরও জানায়, এ সময়
ট্যাঙ্কারটি সহায়তার আবেদন জানালে সাড়া পেয়েছিল এবং এর একটি স্টিয়ারিং ইউনিট কার্যকর ছিল, তবে কারা সহায়তা দিয়েছে তা উল্লেখ করা হয়নি। মোখা থেকে প্রায় 10 নটিক্যাল মাইল দক্ষিণে পশ্চিমে পানামার পতাকাবাহী একটি অপরিশোধিত তেলের ট্যাঙ্কারে হামলা করা হয়েছে বলে উল্লেখ করে আমরে। তারা জানায় ক্ষেপণাস্ত্রের আঘাতে স্টিয়ারিং গিয়ার ফ্ল্যাট, যার উপরে রাডার স্টিয়ারিং মেকানিজম ইনস্টল করা আছে, আগুন লেগে যায়। ব্রিটিশ নৌবাহিনীর মেরিটাইম সিকিউরিটি এজেন্সিও জানিয়েছে তারা একটি জাহাজে হামলার রিপোর্ট পেয়েছে। যুক্তরাজ্য মেরিটাইম ট্রেড অপারেশনস বলেছে জাহাজ এবং ক্রুরা নিরাপদ রয়েছে এবং জাহাজটির যাত্রা অব্যাহত রয়েছে। হামলার ঘটনাটি ইয়েমেনের 76 নটিক্যাল মাইল দূরে ঘটেছে বলে জানায় ইউকেএমটিও। হুতিদের হামলা কয়েক মাসে ধরে বৈশ্বিক শিপিংয়ে বড় ধরনের বিঘ্ন ঘটিয়েছে। এর ফলে শিপিং সংস্থাগুলি দক্ষিণ আফ্রিকার পাশ দিয়ে কেপ অফ হর্ন হয়ে দীর্ঘ এবং আরও ব্যয়বহুল যাত্রা করতে বাধ্য হচ্ছে। গাজায় কোনো কার্যকর যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত হুতিরা এ পথে চলাচল করা জাহাজগুলোতে হামলা অব্যাহত রাখবে বলে ঘোষণা দিয়েছে।